এটা প্রধান কারণ না, তবে এটা একটি প্রভাবক এবং বেশ শক্তিশালী প্রভাবক। এই কারণে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাদের সমস্ত টিভি সিরিয়াল থেকে শুরু করে টেলিভিশনে যে অনুষ্ঠানগুলি রয়েছে, তারা যে ধরনের প্রচারণা চালিয়ে থাকে, সেখানে তারা তাদের ফ্যাশন, তাদের ড্রেস, তাদের পণ্য, বিভিন্ন ধরনের পণ্য, সেগুলিকে প্রমোট করে। এটা তো তাদের জন্য ঠিকই আছে, আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না। যে কোনো রাষ্ট্রের তো এটাই করার কথা, কিন্তু আমাদের উল্টো যে প্রবাহটা তৈরি করার কথা, সেটা আমরা কখনো তৈরি করার চেষ্টা করি নাই। বা তাদের সঙ্গে যখন দর কষাকষি করেছি, আমাদের পক্ষ থেকে যারা দর কষাকষি করেছেন তারা এই জায়গাতে নীরব থেকেছেন এবং তাদেরকে ছাড় দিয়েছেন। এর একটি বড় কারণ হচ্ছে বাংলাদেশের যারা কেবল ব্যবসায়ী, তারা চেয়েছেন যেহেতু একসঙ্গে অনেক চ্যানেল তারা পান এবং পাওয়ার ফলে তাদের যে চ্যানেলের যে বুকে বলে তারা, অর্থাৎ চ্যানেলের যে সাজানো তোড়াটা, সেইখানে প্রচুর পরিমাণে ভারতীয় চ্যানেল দিয়ে দিলে তাদের ব্যবসা ভালো হয়। সেই কারণে তারা এই জায়গাতে ভারতীয় পণ্য বিক্রিতে যথেষ্ট আগ্রহী ছিলেন। দ্বিতীয় হচ্ছে যে যখন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলি সারা পৃথিবীতে বিস্তৃত হয়, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তারা ভারতে বিনিয়োগ করেছে। ফলে স্টার টিভির যে নেটওয়ার্ক, সনির যে নেটওয়ার্ক, কিংবা অ্যামাজনের যে নেটওয়ার্ক, এমনকি ওটিটি প্ল্যাটফর্মে বিদেশিদের যে বিনিয়োগ, এগুলি সব কিন্তু ঘটেছে ভারতে। ফলে ভারত থেকে একটা আন্তর্জাতিক প্রক্রিয়াও আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে এই অঞ্চলের সংস্কৃতি রপ্তানির যে বিষয়টা, সেটা ভারত থেকে হয়ে থাকে। এই চাপের মুখে কিন্তু শ্রীলঙ্কাও আছে, এই চাপের মুখে কিন্তু অন্যান্য যে প্রতিবেশী দেশগুলি আছে তারাও রয়েছে। না, পাকিস্তান কি আমার জানা মতে, আমি পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক এবং সামরিক শত্রুতা আছে। ফলে যেসব দেশের সঙ্গে আপনার সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক শত্রুতা থাকে, শত্রু ভাবাপন্ন দেশের মধ্যে তো এটা সহজেই বন্ধ হয় অথবা বন্ধ হয় না। কিন্তু তারপরে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি পাঞ্জাবে যান, পাকিস্তানের পাঞ্জাবের পোশাক আর ভারতের পাঞ্জাবের পোশাক তো আলাদা না। পাকিস্তানে যে শিখরা থাকেন পাঞ্জাবে আর ভারতে যে শিখরা থাকেন তারা তো আলাদা না। দুইটা দেশেই লাহোর আছে, তাই না? এটা তো আমাদেরকে বুঝতে হবে যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে কালচারাল কানেকশন, তার চেয়ে আমাদের কালচারাল কানেকশন কম। বরং আমাদের কালচারাল কানেকশন পশ্চিমবঙ্গের সাথে যুক্ত। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় কি এর কোনো পরিবর্তন হতে পারে? 5 আগস্টের আগে বা পরের বিষয় আসলে এটা না। এটা মূলত হচ্ছে একটি রাষ্ট্রের বা সরকারের দীর্ঘমেয়াদী নীতিমালার অংশের বিষয়। আপনি 5 আগস্টের পরেই জিনিসটা বদলে যাবে, আগে বদলানোর কি সুযোগ ছিল না? ছিল। এবং 5 আগস্টের পরেই যে বদলে যাবে, ব্যাপারটা কিন্তু সেই রকম না। যেমন আমি লক্ষ্য করেছি যে কিছু মানুষ বলেছেন যে পাকিস্তানের সঙ্গে যেন আমাদের কোনো ইম্পোর্ট ছিল না, কিন্তু আমাদের ক্রীড়া সামগ্রীর অধিকাংশ অংশ পাকিস্তান থেকে আসে। আমরা যে ক্রিকেট বল দিয়ে খেলি, এটা পাকিস্তান থেকে আসে। আমরা যে চামড়ার বলগুলি ব্যবহার করি ফুটবলের ক্ষেত্রে, এটাও পাকিস্তান থেকে আসে। আমাদের যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস আসে স্টেইনলেস স্টিলের, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে পাকিস্তান থেকে আসে। এটা কিন্তু ভারত রপ্তানি করে না আমাদের এখানে। ফলে অনেক জিনিস আছে যেটা আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের ব্যবসা সবসময় ছিল, আছে। আমাদের একটি দীর্ঘমেয়াদী বাণিজ্যিক এবং শিল্পের পরিকল্পনা প্রয়োজন, এবং যেটা একটার সাথে একটা মিল থাকতে হবে। আমাদের এই ভাই যেমন বললেন যে আমাদের এইখানে শিল্পে বিনিয়োগের চাইতে বাণিজ্য বেশি ইম্পর্টেন্ট হয়েছে, ট্রেড। ফলে আমাদের এখানে মানুষ প্রচুর টাকা ইনভেস্ট করছে ট্রেডিং এ, কিন্তু শিল্পে বিনিয়োগ করছে না। কারণ শিল্পে বিনিয়োগের সাথে সাথে শ্রমিক অসন্তোষ, বিদ্যুৎ এবং গ্যাস এবং জ্বালানির চাহিদা, জায়গার মূল্য, নিরাপত্তার অভাব, চাঁদাবাজি, নানান বিষয় অ্যাড হয়। কিন্তু আপনি যদি বিদেশ থেকে পণ্য আমদানি করে একটা গোডাউনের মধ্যে রেখে বিক্রি করে দিতে পারেন, তাতে অনেক ঝামেলা মিটিয়ে ফেলা যায়, টাকাকে অনেক দ্রুত রোল করানো যায়, অনেক কিছু এড়িয়ে গিয়ে ব্যবসাটা করা যায় এবং প্রফিট অনেক বেশি নির্ধারণ করা যায়। কেননা আপনাকে রিসার্চ করতে হচ্ছে না, আপনাকে মার্কেট তৈরি করতে হচ্ছে না, আপনি বানানো পণ্য নিয়ে সেখানে বিক্রি করে দিচ্ছেন। আমাদের রমজানে কি হয়? আমাদের রমজানে ছোলা আমরা উৎপাদন করি, আমাদের রমজানে কি আমরা তেল উৎপাদন করি, আমাদের রমজানে চিনি, খেজুর, এমনকি ইসবগুলের ভুসি যেটা দিয়ে শরবত খায়, সেটা কি আমরা উৎপাদন করি? আমরা করি না। এই যে আমাদের রমজানও তো আমাদের বিদেশ নির্ভরতা আছে। ফলে আমাদের যে বিদেশ নির্ভরতা, এটার পেছনে আমাদের উপরে আমাদের সাংস্কৃতিক প্রভাবের একটা বিষয় আছে। এবং কোনো সময় আমরা যতই বড় বড় কথা বলে থাকি না কেন, আমরা অভিন্ন জাতীয় সংস্কৃতি তৈরি করার ক্ষেত্রে কোনো বিনিয়োগ করি নাই। আমরা একটা অভিন্ন জাতীয় সংস্কৃতি, যে আমরা অধিকাংশ লোক একই ধরনের পোশাক পরবো, আমরা অধিকাংশ ধরনের লোক একই ধরনের খাবার খাবো। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এত কোটি লোক একসাথে একই সময় ছোলা খায়, এইটা কিন্তু খুব কম দেশে আছে। আরবের লোকজন তো ছোলা দিয়ে ইফতার করে না, কিন্তু আমরা ছোলা দিয়ে ইফতার করি। এবং এই পরিমাণ যে ছোলার চাহিদা তৈরি হয়, রাষ্ট্র হিমশিম খেয়ে যায় ছোলার চাহিদা মেটাতে হবে। যেই মুহূর্তে ঈদ চলে যায়, সাথে সাথে ছোলার ব্যবহার নাই, ছোলা আর পাওয়া যায় না, মানে ছোলার দরকার নেই আপনার ঘরে। তো এরকম হচ্ছে খেজুর, যে পরিমাণ লোক একসাথে খেজুর খায়, সেটা কিন্তু রমজান চলে গেলেই চলে যায়। আমাদের এই
শরবত খেতেই হবে এবং সেটা চিনির শরবত হইতে হবে। তো এই যে আমাদের কিছু কালচারাল প্রভাব আছে আমাদের উপরে, এই কালচারাল প্রভাবটা অনেক হাইব্রিড প্রভাব। আমাদের এখানে মধ্যপ্রাচ্যের প্রভাব আছে, আমাদের এখানে ভারতের প্রভাব আছে, আমাদের এখানে আমাদের নিজস্ব সংস্কৃতির একটা প্রভাব আছে, এখন পশ্চিমা সংস্কৃতির একটা বিরাট প্রভাব তৈরি হয়েছে। যে ছেলেটা মেয়েটাকে আপনি ইংরেজি স্কুলে পড়তে পাঠাচ্ছেন, যে ইংরেজি সিরিয়াল দেখছে, আপনি দেখবেন যে বাংলাদেশে কে পপ, কোরিয়ান গান এবং কোরিয়ান সংস্কৃতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক ছেলে মেয়ে কোরিয়ান ভাষা জানে, যেটা আমরা লক্ষ্যই করছি না। এটা কেন হয়েছে? এর কারণ হচ্ছে বিশ্বায়নের যুগে আমাদের রাষ্ট্রকে এবং সরকারকে চিন্তা করতে হবে যে জাতীয়তার চেতনা, সংস্কৃতির চেতনা, এই বিষয়গুলিকে আমরা যদি প্রণোদনা না দেই, তাহলে খুব দ্রুত আমাদের এখানে একদল কোরিয়ান ভাষায় গান গাইবে, একদল হিন্দি ভাষায় গান গাইবে, একদল উর্দু ভাষায় গান গাইবে, একদল কাওয়ালি গাইবে, একদল রবীন্দ্রসঙ্গীত গাইবে, এবং আমরা বিভক্ত হয়ে যাব। সংস্কৃতি, ধর্ম এবং রাজনীতি তিনটাই মানুষকে ঐক্যবদ্ধ করে, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এইখানে এই ঐক্যের প্রক্রিয়াটা অনেক কঠিন হয়ে গেছে। এবং এইখানে আমি বলবো যে রাজনীতিবিদদের একটা বিরাট দায় আছে।